আজকের এই ব্রিফিং এ উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আনোয়ারা উপজেলার যে চাঞ্চল্যকর মা মেয়ে যে জোড়াখনের ঘটনা ঘটে, সেই ঘটনায় যে ঘটনার যে প্রধান এবং মূল আসামি, 1 নম্বর আসামি, একমাত্র আসামি, এবং সেই সাথে তা এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু উদ্ধার এবং তার ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার, এটা নিয়ে মূলত আমাদের আজকে এই ব্রিফিং। গত 13ই জুন 2026 রোজ শনিবার রাত্রি আনুমানিক 11 ঘটিকার দিকে 999 কলের মাধ্যমে আমাদের আনোয়ারা থানা পুলিশ জানতে পারে যে পরাইকড়া ইউনিয়নের চেনামতি যে গ্রামটা আছে, এই গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে। ওইখানে মা মেয়েকে ছুরিকাঘাত করেছে, এরকম একটা সংবাদ আমরা পাই। পাওয়ার পরপরই ওসি, আনোয়ারা থানার ওসি এবং আনোয়ারা সার্কেল সেখানে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা দেখতে পারে যে ওখানকার যে এই চেনামতি গ্রামের যে বড়ুয়া সম্প্রদায় আছে, বড়ুয়া সম্প্রদায়ের এখানকার যে একজন গৃহবধূ, নাম হচ্ছে আনি বড়ুয়া এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া, এই দুইজন তাদের ঘরের ভিতরে, একজন বারান্দায় এবং একজন ঘরের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। তাদের ছুরিকাঘাত করা হয় এবং প্রচুর রক্তক্ষরণ এখানে দেখা যায়। স্থানীয় লোকজন বা আশেপাশের লোকজন যারা ছিল তারা সেখানে ছিল। তো এই ঘটনার পরে আমরা, যেহেতু এটা অনেক একেবারে একটা নির্মম একটা হত্যাকাণ্ড ছিল, নৃশংস হত্যাকাণ্ড, এইটার সাথে কারা জড়িত, কারা ঘটনা ঘটিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা তখন নড়েচড়ে বসি। এখন জেলা পুলিশের যে গোয়েন্দা টিম আছে, ডিবি, এবং আনোয়ারা থানার যে টিম, এই টিমদের নিয়ে আমরা বিশেষ কয়েকটা দল গঠন করে আমরা কিন্তু এটার তদন্ত শুরু করি এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি প্রথমে যে এই ঘটনার সাথে কে জড়িত। তো সেটার প্রাথমিক একটা ক্লু আমরা যেখানে ওখান থেকে পাওয়ার পরে আমাদের গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে বিশ্লেষণ এবং ওই আশেপাশের লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় একবার নিরবিচ্ছিন্নভাবে আমরা সেই দিন থেকেই, ওই রাত্র থেকে কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে থাকি। কিন্তু যাকে আমরা সন্দেহ করছিলাম বা সাসপেক্ট, এই সাসপেক্টের বিভিন্ন জায়গায় তার অবস্থান পরিবর্তন, আত্মগোপন থাকার যে কৌশল, এই বিভিন্ন কারণে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে, নিরলস পরিশ্রম করতে হয়েছে। সর্বশেষ গতকালকে আমরা রাত্রে আনুমানিক 10টার দিকে বা 10:30টার দিকে পটিয়া থানাধীন এলাকা থেকে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রিমন বড়ুয়া, ওরফে তেজপ্রিয় বড়ুয়া। তো এই তেজপ্রিয় বড়ুয়া যে ঘটনার শিকার, যে ভিকটিম ছিল, এই অ্যানি বড়ুয়া, এবং অ্যানি বড়ুয়ার হচ্ছে চাস্তো দেবর, তার মানে অ্যানি বড়ুয়ার হচ্ছে যে হাজবেন্ড আছে যে সুজন বড়ুয়া, এই সুজন বড়ুয়া হচ্ছে একজন সিকিউরিটি গার্ডের চাকরি করে। এই সিকিউরিটি গার্ডের সে মূলত চট্টগ্রামে থাকে, শহরে থাকে, মাঝে মাঝে বাসায় যায়। তো সেদিন কিন্তু সে ওখানে ছিল না। তো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল এবং কি কারণে সে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝতে পেরেছি যে তার সাথে, এই সুজন বড়ুয়ার সাথে টাকা পয়সার লেনদেন ছিল। বিশেষ করে সে অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে 1,17,000 টাকা সে ধার নেয় এই শর্তে যে সে প্রতি মাসে এটার সুদ সহ টাকা কিস্তি আকারে পরিশোধ করবে। তো এটার জন্য একটা স্ট্যাম্প লিখিত আকারে ছিল, যে স্ট্যাম্পটা সংরক্ষিত ছিল সুজন বড়ুয়ার কাছে। তো এই স্ট্যাম্পের কারণে সে মাসে মাসে এটা দিয়েও আসতেছে, কিন্তু মাঝখানে সে আসলে বিভিন্ন কারণে হয়তো বা সে
খুব বেশি এটা রেগুলার দিতে পারতেছিল না। এটা নিয়ে তাদের মধ্যে একটা আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়, এবং বিশেষ করে যে এই আমাদের ভিকটিম এই ঘটনার এনি বড়ুয়ার সাথে এটা সম্পর্কের অবনতি ঘটে, এবং সে নিজে নিজে প্ল্যান করতে থাকে যে এই টাকাটা কিভাবে মানে না দেওয়া লাগে। এটারই উপর ভিত্তি করে সে কিন্তু করে কি, ওই যে তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, তো এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। তো এই স্ট্যাম্প নেওয়ার জন্য সে কিন্তু মোটামুটি রাত্রে 10টা 10:15টার দিকে সে ওই এলাকা ওই তার বাড়ির একেবারে পিছনের দিকে ওই দিকে তো একটু ঝোপ জঙ্গল আছে, মানে বসতি বাড়ি নাই, বসতি বাড়ির সামনের দিকে পেছনে গিয়ে যে একটা দরজা আছে, দরজার ওখানে সে অবস্থান করতে থাকে, ওত পেতে থাকে আর কি। তো একটা পর্যায়ে হয়তোবা 11:15টার দিকে এই ভিকটিম এনে বড়ুয়া ওই দরজাটা খুলে বাইরে হয়তোবা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে। যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া, এই প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে রুমে ঘরে, তখন সে দৌড়ে কাছে যায়। তখন কিন্তু এই যে এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। এই চাকু মারলে যেটা হয়, তাৎক্ষণিকভাবে হয়তো বা সেই চাকুটা মেরে ওখান থেকে ভিকটিমের কাছে যে মোবাইলটা ছিল, এই মোবাইলটা নিয়ে ওখান থেকে পালায় যাওয়ার সময় পিছনের যে এই জঙ্গল বা খালের মতো ছিল, এই খালে এই চাকুটা ফেলে দেয়, কিন্তু মোবাইলটা তার সাথেই ছিল। তো পরবর্তীতে আমরা তো যেটা দেখতে পেলাম যে ওইখানে দুইজনই মৃত্যুবরণ করে। তো এরপরে যেটা আমরা তাকে ধরার জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করি, আমরা তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত বিদ্যা অনুসরণ করে তাকে প্রথমে চন্দনাইশ বা বিভিন্ন এলাকা সে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আমরা পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো তার কাছ থেকে যেটা আমরা জানলাম যে তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা আমরা এটা ট্রেস করতে না পারি, সেই জন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে সে একটা ডোবা বা পুকুরে কিন্তু ফেলে দিছিল, তো রেল লাইনের পাশে। তো এটা আমরা উদ্ধার করি, এবং পরবর্তীতে তার দেখানো মতো চাকুটা আমরা উদ্ধার করি। যে চাকুটাও তো আসলে উদ্ধার করা একটু কঠিন, এটা পানির ভিতরে ছিল, খালের ভিতরে। পরে আমাদের কাছে যে চুম্বকের দণ্ড বড় আকারের, যেটা আমরা ফেলে দিলে সাধারণত ওই যে লোহা জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা খুব সহজে নিতে পারি, এরকম আমরা কিন্তু এই যে ওইভাবে আমরা এই চাকুটাও উদ্ধার করতে পেরেছি। তো সব মিলে এই যে রিমন বড়ুয়া অথবা ওরফে তেজু বড়ুয়া, এই তেজু বড়ুয়া কিন্তু এমনিতেই স্থানীয়ভাবে আমরা যেটা খোঁজখবর নিয়েছি, একটু খারাপ প্রকৃতির বা দুষ্ট প্রকৃতির আগে থেকেই ছিল, এবং সে ওই ইউনিয়নের আওয়ামী লীগের কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। তো এই পরিচয় কিন্তু তার আছে। তো যাই হোক, এটা একেবারে সামাজিক ভাবে বা একেবারে ওই যে তাদের নিজেদের একেবারে অন্তর্দ্বন্দ্ব বা এই যে টাকা পয়সা ধারকে কেন্দ্র করে এই ঘটনা আসলে ঘটে। এই ঘটনার পিছনে আমরা অন্য কোনো উদ্দেশ্য পাই নাই, মোটিভ যেটা ছিল এটাই ছিল, এবং এখান থেকে আমরা সবকিছু উদ্ধার করেছি। আমরা একটা মামলা রেকর্ড হয়েছে থানায়, মামলার অজ্ঞাতনামা ছিল। তো আর আমরা তাকে যেহেতু গ্রেপ্তার করেছি, আমরা এই যে আইনগত যে প্রক্রিয়াগুলো আছে খুব দ্রুত আমরা এটা শেষ করে ফেলবো। আজকে আমরা বিজ্ঞ কোর্টে তাকে উপস্থাপন করব, এবং আমরা আশা করছি যে সে এই দোষ স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি, যেটা সিআরপিসির 164 ধারায় জবানবন্দি প্রদান করা হয়, সেটাও সে করবে। তো এই আমাদের সবকিছু প্রক্রিয়াধীন আছে ইনশাল্লাহ। আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা এই মামলাটা আমরা শেষ করতে চাই, তদন্তটা শেষ করতে চাই। আর আমি কিন্তু একেবারে স্পেসিফিক কারণেই বলছি যে 1,17,000 টাকা, এটা আমরা ভিকটিমের স্বামীর সাথেও কথা বলেছি। স্বামী বলেছে 1,17,000 টাকা তাকে এই অটো রিক্সা কেনার জন্য ধার দিয়েছিল, যে টাকাটা প্রতি মাসে মাসে ওই সুদ আকারে কিছু সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূল টাকা, এখান থেকে তাকে প্রতি মাসে দেওয়ার কথা। এই টাকাটা না দেওয়ার জন্য সে কিন্তু এই ঘটনাটা ঘটাইছে।
যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে। কিন্তু স্ট্যাম্প নিতে গিয়ে আসলে যখন সে চিৎকার করে এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা, সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটায় ফেলে। এখন মেয়েটা আসে, মেয়েটাকে একইভাবে চাকু মারে। তো এটাই হচ্ছে, এর বাইরে বাচ্চাকে মারে নাই, ধস্তাধস্তির পর্যায়ে হয়তো বাচ্চাটা যখন চলে গেছে ওখানে তখন ধস্তাধস্তির পর্যায়ে হয়তো বা লেগে যেতে পারে, বললো যে আমি বাচ্চাকে মারি নাই, হয়তো বা বাড়ি টাড়ি খাইছে বা অন্য কোনো কিছু হয়েছে, কিন্তু আমি বাচ্চাকে চাকু মারি নাই। এই প্রথমে মেরেছে এই যে এনি বড়ুয়া, যে গৃহবধূ, ওনাকে আগে মারছে। ওনাকে মারার সময় যখন ও চিৎকার চেঁচামেচি শুরু করছে তখন এই যে মেয়ে যেটা ছিল, মেয়েটা মনে পড়াশোনা করতেছিল এই সময়টা ওই ভিতরে ঘরে, তখন সে তো আসলে চিৎকার শুনে তখন তো সে দৌড়ে কাছাকাছি গেছে, তখন তাকেও ধরে ফেলছে। মানে প্রথমে মারছে মাকে, মার পরে মেয়েকে মারছে। এই কিভাবে আমরা ডিটেক্ট করেছিলেন, হত্যা করছে আসলে কোথা থেকে কোথায় গিয়েছিল, এই ক্লু বলতে কি আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হওয়ার কথা না, তার বয়স এবং সে তো বিবাহিত এবং তার ফ্যামিলি আছে, সন্তান আছে, তো সে এটা হওয়ার কথা না। আমরা যতটুকু ওই যে ভিকটিম পক্ষ যারা আছে বা বাদী পক্ষ যারা আছে তাদের সাথেও কথা বলেছি, আর যাকে ধরেছে সে তো আছে আমাদের কাছে, তার কাছ থেকে সেই তো মূলত করছে এবং উদ্দেশ্য কি ছিল সেই জানি সব। তো এটাই মোটামুটি এতক্ষণ যেটা বললাম এটাই আর কি উদ্দেশ্য ছিল। হ্যাঁ হ্যাঁ, কিভাবে হত্যা করলো আর কিভাবে আসামিকে আপনারা, আমরা এগুলো না আসলে ম্যাক্সিমাম বলে ফেলছি আমি, তারপর আরেকবার বলি। এই যে ক্লুটা, আমরা প্রথম ক্লুটা পেয়েছিলাম যে এই যে যখন এই যে দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখনও কিন্তু যখন আশেপাশের লোকজন যখন তার বাড়িতে যায় তখনও কিন্তু ওই যে গৃহবধূ এনি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল, যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারাও ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছে ওইদিকে। তখন তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা ক্লুটা পাওয়ার পরে আমরা কিন্তু যখন দেখি যে হ্যাঁ সেও পলাতক এবং তাকে পাওয়া যাচ্ছে না এবং তার যে পিসিপিআর পূর্বের যে রেকর্ড ওইটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হয় যে সে এটা সেই ঘটাইছে। তারপরে আমরা কিন্তু তার পিছনে দৌড়ানো শুরু করি এবং দৌড়ানো শুরু করতে করতে একটা পর্যায়ে আমরা, সে খুবই চালাক চতুর এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে এবং আত্মগোপন করার চেষ্টা করছে। তারপর আমরা পেয়েছি। আর এই চাকুটা যেটা ছিল এটা একেবারে যে ভিকটিমের যে বাড়িটা ছিল বাড়ির পিছনে একটা খাল আছে, এই খালে যাওয়ার সময় সে ফেলে দিয়ে গেছে। এই কি কারণে হত্যা করেছিল না, ভিকটিমটা মানে কি কারণে হত্যা করেছিল এটা একটাই আমি বারবার বলতেছি যে তাদের মধ্যে যে এই যে অটোরিকশা যে কিনলো, যে সুজন কি বলে রিমন বড়ুয়া বা তেজপ্রিয়, এই অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে 1,17,000 টাকা ধার নিয়েছিল। এটা স্ট্যাম্প করা ছিল এবং প্রতি মাসে সুদ সহ কিছু টাকা প্রতি মাসে কিস্তি আকারে দেওয়ার কথা। এটা নিয়ে তাদের মধ্যে সে দিচ্ছিল না যখন, তখনই হচ্ছে এই যে এই যে আনি বড়ুয়া উনি হয়তো চাপ দিচ্ছিল যে হ্যাঁ আমি টাকা দিলাম তুমি টাকা দিচ্ছ না কেন, মানে এরকম তাদের মধ্যে একটা হয়তো সম্পর্কের অবনতি ঘটে। এই অবনতি থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। সংবাদ সম্মেলন কিন্তু এটার জন্য আচ্ছা আমি একটু বলি যে এই রাউজানের ঘটনা সংক্রান্তে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন, আমরাও এগুলো একেবারে আমাদের কাছে ওই তখন ঘটনার পরে আমরা কিন্তু এগুলো সবই কালেক্ট করেছি এবং আমাদের কাছে সব আছে। এগুলো যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা জড়িত, তারা সরাসরি যারা জড়িত তাদেরকে আমরা সবাইকে কিন্তু আইডেন্টিফাইড করেছি এবং তারা সবাই কিন্তু চিহ্নিত সন্ত্রাসী ওই এলাকার এবং এরা বিভিন্ন সময় আমাদের কাছে ধরাও খাইছে, পরে আবার বারবার জামিনে আসছে। তো তাদের সাথে তাদের এই যে বর্তমান এখন একটাই বাকি, সেটা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই যে চিহ্নিত যারা আছে, তবে আমরা চেষ্টা করতেছি এবং শতভাগ আপনাদের এই যে সবার মাধ্যমে বলতে চাই, আমরা শতভাগ আন্তরিকতার সাথে এবং যত আমার চেষ্টা করা লাগে, যত শ্রম দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ তাদেরকে ধরার জন্য। তবে এটা একটু সময় লাগতে পারে, কারণ আপনারা জানেন যে ওইখানকার যে এলাকার যে প্রাকৃতিক যে বৈশিষ্ট্য এবং তারা যে
সুবিধাটা পেয়ে থাকে, এই সুবিধাটা কিন্তু বারবার তারা গ্রহণ করে এবং এটাই করে যাচ্ছে। আমরা ওই দিনে আপনারা অনেকে হয়তো জেনে থাকতে পারবেন যে আমরা ওই দিনে কিন্তু আমরা সব চলে গেছিলাম পাহাড়ের ভিতরে, অনেক জায়গায় আমরা ঘুরে আসছি। আসলে স্পেসিফিক তথ্য ছাড়া এটা করা একেবারে ডিফিকাল্ট। তারপরে আল্লাহর রহমত লাগবে, মানে আমাদের কপালও ভালো লাগবে আর আপনাদের সহযোগিতা লাগবে সবার। তাহলে আমরা ইনশাল্লাহ সে যত বড় সন্ত্রাসী হোক আমাদের কোনো ছাড় নাই। মানে এটা আমরা একটা মেসেজ দিতে চাই, একজন অপরাধ করবে ওরে সে পার পেয়ে যাবে, এই এই মানে এটা ধারণা পোষণ করার কোনো সুযোগ নয় এবং এই সুযোগ দেবও না আমরা, এবং যেভাবে হোক এটার কাজ করবোই আমরা ইনশাল্লাহ আপনাদের যদি সহযোগিতা থাকে। এখানে সবাই যারা আছে এরা চিহ্নিত সন্ত্রাসী এবং এরা মোটামুটি ওই কাছাকাছি এলাকারই, রাউজান বা রাউজান কেন্দ্রিকই হবে, এবং এদেরকে বহুবার কিন্তু এর আগে গ্রেপ্তার করা হয়েছে। মারা মামলা ছিল, তাদের নামে অনেক মামলা আছে। তো এরা একেবারে চিহ্নিত সন্ত্রাসী আশেপাশের এলাকারই, এবং তারা আমরা হয়তোবা ধারণা করছি যে কোনো কোনো স্বার্থের কারণে তারা হয়তো ভাড়াটে হিসেবে হয়তো এটা আসতে পারে বা ব্যবহার হতে পারে। তো এটা আমরা না ধরা পর্যন্ত আসলে ওটা আমরা ইয়ে করতে পারতেছি না। আমরা আগে ধরি, তারপরে আমরা হয়তো এটার মোটিভটা সম্পর্কে জানতে পারবো। খারাপ লোক বলতে কি, স্থানীয় ভাবে কিছু থাকে না, দুষ্ট প্রকৃতির লোক, হয়তোবা ওইভাবে কোনো মামলা রেকর্ড হয় নাই বা ওই রকম কোনো কগনিজেবল অফেন্স হয়তো বা সে করে নাই, কিন্তু স্থানীয় ভাবে সে একটু খারাপ হিসেবে পরিচিত, যে দুষ্ট হিসাবে, ওই যে দুষ্ট লোক হিসাবে। ঠিক আছে, ইতিমধ্যে আমরা চট্টগ্রাম জেলা এই পুলিশ সুপার মহোদয়কে আমরা চেঞ্জ হবে। মূল চ্যালেঞ্জটা আসলে এখানে প্রভাব বা কিভাবে আসলে এটাই সাময়িক করে এগুলো চ্যালেঞ্জটা কি হচ্ছে আপনি যা বলছেন এগুলো হচ্ছে, আমি বলি ওই যে পুলিশ সুপার চেঞ্জ তো হয়েছে, এটা অন্য, এটা তো এমন না যে এটা নিয়মিত যে চেঞ্জ, মানে এটার কারণে যে চেঞ্জ হয়েছে এরকম না। আর ওইখানকার যে ওই এলাকা রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি বা ভোজপুর বা এই ওই হাটহাজারী এই এলাকার যে ভৌগোলিক যে অবস্থান, এই ভৌগোলিক অবস্থানটা হচ্ছে এই যে সন্ত্রাসী বা যারা এই গুন্ডামি যারা করে তাদের জন্য একটা ওই প্রাকৃতিক ভাবে তারা কিছু সুবিধা পেয়ে থাকে, এই সুবিধাটাকে তারা ব্যবহার করতেছে। তো এই সুবিধাটা বেশি দিন ব্যবহার করতে পারবে না ইনশাল্লাহ। ওইটাও আমরা চেষ্টা করবো যেন ওই ব্যবহারের ক্ষেত্রে যত যত প্রতিবন্ধকতা লাগে আমরা তৈরি করবো।